সুপ্রিয় দর্শক, আমরা হচ্ছে বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনা শোনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন খায়রুল আনোয়ার, সিনিয়র সাংবাদিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমরা আলোচনায় যাবো, তবে যাবার আগে একটু উল্লেখযোগ্য সংবাদগুলো দেখে নিই। প্রথম আলো, শিগগিরই থামছে না হামে মৃত্যু, প্রাণ গেল আরও 12 শিশুর। বরেন্দ্র অঞ্চলে বড় দুশ্চিন্তা, পানি বিকল্প উৎস খুঁজতে হবে। ইরান শেখাচ্ছে কীভাবে টিকে থেকেও জেতা যায়। আমার দেশ, সংবিধান সংস্কারের প্রধান জটিলতা পিআর। কিট সংকটে হাম পরীক্ষার হার নেমেছে অর্ধেকে, আরও 12 শিশুর মৃত্যু। বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগে কার্যকর হতে পারে জুনে। ইত্তেফাক, যুদ্ধবন্ধে আশাবাদী ট্রাম্প, এখন অপেক্ষা ইরানের জবাবের। সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া, দেশের নতুন 5 উপজেলার অনুমোদন। মাঠ প্রশাসনকে কড়া বার্তা সরকারের, হয়রানি দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স। সমকাল, ফ্যামিলি কার্ড প্রাপ্তরা অন্য কোনো ভাতা পাবেন না। হাম উপসর্গে সরকারি হিসাবের চেয়ে বেশি মৃত্যু। বিএনপি নেতাদের প্রভাবে ইজারা মূল্য কমেছে পশুরহাট। যুগান্তর, বাধা বৈষম্য এখনও প্রকট, সংরক্ষিত আসনের নারী সদস্য। বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা যুগের অবসান, পুশব্যাক নিয়ে কড়া বার্তা দিল্লির। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রী, হাওরে জলাবদ্ধতা। মানবজমিন, নেতাদের কঠোর বার্তা, বিএনপির অনিয়ম হলেই ব্যবস্থা। পশ্চিমবঙ্গে ভেঙে দেওয়া হলো বিধানসভা, সেনাবাহিনীকে পর্যায়ক্রমে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত। কালের কণ্ঠ, খরচের চাপে চ্যাপ্টা ভোক্তা, 3 মাসের ব্যবধানে মূল্য বৃদ্ধির চিত্র। আয়ের 35% যাচ্ছে চিকিৎসায়। কালবেলা, ঢাকা মহানগর বিএনপিতে খোঁজা হচ্ছে নতুন মুখ। ফাপানো এডিপিতে থোক বরাদ্দের রেকর্ড, বাস্তবায়ন দুর্বল, বরাদ্দ আকাশচুম্বী। বাজেট নিয়ে বিশেষ সংবাদ। বাংলাদেশ প্রতিদিন, ভেজাল ছাড়া খাদ্য নেই, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রধানমন্ত্রীর। বর্ষার আগে ফের খোরাখুরি। দেশ রূপান্তর, কারাগারে বিপন্ন শৈশব, হরমুজ খুলতে সমঝোতা যুক্তরাষ্ট্র ইরানের। নয়া দিগন্ত, সাইবার অপরাধের দৌরাত্ম্য, প্রযুক্তিতে পিছিয়ে পুলিশ। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর। চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন 7 জুন। ঈদকে সামনে রেখে প্রস্তুত খামারিরা, দেশি গরুতেই হবে কোরবানি। বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন, এটি ছিল দৈনিক ইনকলাবের শিরোনাম। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশ। বণিক বার্তা, আশঙ্কাজনক হারে প্রজনন ক্ষমতা কমায় নগরে হারিয়ে গেছে 25% পাখির বৈচিত্র্য। প্রায় 10,000 কোটি টাকার নিট মুনাফা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের। ডেইলি স্টার, How farmers sink into debt misery. US awaits Iran's response on peace deal offer. 12 more die from measles symptoms. Daily Observer, political backing, legal gaps deepen juvenile gang threat. Government to pull back army gradually, says Salahuddin. India asks BD for faster migrant verification. New Age, UNICEF report many students and primary education without basic skills. US awaits Iran response to latest deal offer. 10 of 11 BNP affiliate bodies run with less committees. মোটা দাগে এই ছিল। আমরা অনেকদিন পরে পত্রিকার রাজনীতির সংবাদ ছাপিয়ে নাগরিক সংকটের সংবাদগুলোকে দেখলাম প্রাধান্য দেওয়া আছে। তার মধ্যে শুরুতে বলে হামের সংকটটি মার্চ মাস থেকে শুরু হয়েছে, সেটি আসলে কমছে। এ পর্যন্ত 336 জন শিশুর মৃত্যু হয়েছে হামে, এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এদিকে আসলে সরকার চেষ্টা করছে, কারণ টিকার সংকট ছিল। তারপর আসলে এটি কম গুরুত্ব পাচ্ছে কিনা সরকারের কাছে। যদি আমি সরকার অন্যান্য কার্যক্রমগুলো দেখি, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তার যেরকম দৌড়দৌড়ি, সেই জায়গাটা একটু কম গুরুত্ব পাচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে। আসলে হামের বিষয় ছাড়া যেটা আপনি বললেন যে নাগরিক সংকট, সামগ্রিকভাবে কিছু সংবাদপত্রে খবর আসছে যে আপনার মূল্যস্ফীতি যেটা, সেটাও নাগরিক জীবনকে আপনার বিলম্বিত করছে আর কি। তো আমরা প্রথমে হাম নিয়ে একটু কথা বলি। এটা একটি শিশু মৃত্যু, যেটা সম্ভবত
আমার মনে হয় 350 ছুঁই ছিল, 317 ছিল, আর কালকে 12 জন মারা গিয়েছে আর কি। এটাকে মৃত্যু না বলে আমি এক ধরনের হত্যাকাণ্ড বলতে চাই। হত্যাকাণ্ড এই অর্থে যে বিগত সরকারের সময় যে এ পর্যন্ত যে নিউজগুলো সংবাদপত্র বিভিন্ন মিডিয়া এসছে যে এক ধরনের চরম গাফিলতি ছিল অন্তর্বর্তী সরকারের, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টার। এখানে সমন্বয় করা হয়নি এবং টিকা সময়মতো টিকা ক্রয় করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওই সময় স্বাস্থ্যকর্মীদের কিছু ধর্মঘট এরকমও হয়েছে, যার জন্য বিষয়টা একেবারে উপেক্ষিত থেকেছে। তা আমি মনে করি যে এই বিষয়টা এমনভাবে পর্যায়ে চলে গেছে যে আসলে ঘটনাটা কী, বিগত সরকার দায়ভার কত, আর এখনও ম্যানেজমেন্ট লেভেলে কোনো সমস্যা আছে কি না। আমার মনে হয় এ বিষয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হওয়া উচিত যে আসলে কোথায়। কারণ যে কোনো একটা বড় ঘটনা ঘটলে কিন্তু আমাদের এই সংকটটা চলে আসে। আরেকটা বিষয় হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা যে আমাদের সামগ্রিকভাবে একটা মানে কি বলবো যে চরম সংকটের মধ্যে আছে। কিছু একটা বড় ধরনের ঘটনা ঘটলে দেখবেন যে স্বাস্থ্যক্ষেত্রে খুবই করুণ চিত্র আর কি। বাজেটও বরাদ্দ সেভাবে বাড়ে না। আরেকটি খবর আপনি পড়লেন যে নাগরিকের 30% সমস্ত চিকিৎসা খাতে চলে যায় আর কি। এবং আর আপনার দেখেছেন 35% স্বাস্থ্য খাতে চলে যাচ্ছে। এই কিট যেটা পরীক্ষার কিট, এটা মহাখালীতে যে জনস্বাস্থ্য ইনস্টিটিউট আছে সেখানে শুধু এই হামের কিট পরীক্ষাটা হয়, নমুনা। তো সেখানে কিট সম্ভবত 11 তারিখের দিকে শেষ হয়ে যাবে যেটা আছে। যদি এটা এর ভিতরে যদি কিট সংগ্রহ করা না যায় নতুনভাবে, তাহলে নতুন করে সংকট তৈরি হবে। এবং কিছু মানবিক স্টোরি আপনি দেখবেন যে সেটা হচ্ছে যে এখানে আইসিইউর সংকট আছে। সংকট দেখা গেল যে সিরিয়াল দেওয়া হয়, যখন সে সিরিয়াল আসে বলা হয় যে হ্যাঁ এবার আপনার শিশুকে নিয়ে আসেন, তখন কিন্তু আর সে থাকে না, তার আগে সেই শিশুর মৃত্যু ঘটে যায়। এটি আমরা করোনার সময় দেখেছিলাম যে এক ধরনের বেহাল স্বাস্থ্য দশা, সেটা তো বললাম সেই জায়গাটি আবার আসলে আমরা দেখছি কিনা নতুনভাবে আমরা দেখছি। তো সরকারের তো এই বিষয়টা যেটা আপনি বললেন যে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ঠিক আছে, এটা নির্বাচন ইশতেহার ছিল, কিন্তু আমি মনে করি এই বিষয়টা আসলে একটু গুরুত্ব যতটা পাওয়া উচিত ছিল সে পায়নি। কিন্তু সংসদ যে চললো, দীর্ঘদিন সংসদ চললো, সংসদে দুঃখজনক হলো সত্য যে সেটা হচ্ছে যে এমপিদের কেউ কেউ তাদের জন্য তাদের সংসদীয় এলাকায় অফিস এবং কেউ কেউ গাড়ির দাবি পর্যন্ত করেছেন। যারা গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিলেন তাদেরই কোনো কোনো নেতা গাড়ির দাবিও জানিয়েছিলেন। সেটা তারা সুযোগ সুবিধা চাইতেই পারে, কিন্তু কয়দিন সংসদে এই হাম নিয়ে আলোচনা হয়েছে। আমার তো মনে হচ্ছে সংসদের মানে বিভিন্ন বিষয়, কোনো অধিবেশন কি সব কিছু বিষয় স্থগিত করে শুধু হামের উপরে কি আলোচনা হয়েছে? সেভাবে আলোচনা হয় না। হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী স্টেটমেন্ট করেছেন, উনি দৌড়ঝাঁপ করছেন, সবই ঠিক আছে, কিন্তু আমরা তো বাস্তবে সেই বিষয়টা কোনো প্রতিফলন দেখছি না। দিন দিন মৃত্যুর সংখ্যা তো কমছে না, একই রকম রয়ে গেছে সংখ্যা, 17, 12 এইভাবে। এবং এই যে কিট সংকট নতুন করে আরেকটা সংকট তৈরি করবে। তো আমার মনে হয় এক্ষেত্রে একটা মানে ঠিক বিষয়টা কেন এই আলোড়ন তুলতে পারেনি আমাদের মধ্যে, সরকারের ক্ষেত্রেও বলেন আর জনপরিসরেও বলেন, যেটা যতটা নজর দেওয়া উচিত ছিল সেইভাবে কিন্তু হচ্ছে না। এটা দুঃখজনক। একটা বিষয় আমি বলি যে নতুন একটি সিটি কর্পোরেশন অনুমোদন হয়েছে, 5টি উপজেলা অনুমোদন হয়েছে, মানে আমরা দেখছি যে নগরায়ন ধীরে ধীরে মানে বাড়ছে পর্যায়ক্রমে, কিন্তু আমাদের নাগরিক সেবার মান তো বাড়ছে না সেই অনুযায়ী। শুধুমাত্র মানে ঘোষণায় দিয়ে দিচ্ছে সিটি কর্পোরেশন বিভাগ নানান ধরনের জিনিস তৈরি করছে আমরা। এটা কিন্তু আমাদের দেশে একটা ট্রেন্ড আছে, যখন যে সরকার আসে তার এই ধরনের কিছু মানে হয়তো তাদের ঘোষণা থাকে, প্রতিশ্রুতি থাকে, সেটা তারা ঘোষণা দেয়, কিন্তু এটা ঠিক যে আপনি ঘোষণা দিলেন, কিন্তু সেটা যদি বাস্তব ক্ষেত্রে মানুষ যদি নাগরিক সুবিধা না পায়, নাগরিক সুবিধা কি পাওয়া যায়? সেভাবে কিন্তু পাওয়া যায় না, কিন্তু মানুষ কিন্তু হয়রানির শিকার হয়। আপনি জন্ম নিবন্ধন করতে যান, পাসপোর্ট করতে যান, বা আরও যেগুলো নাগরিক সার্ভিস যেগুলো পাওয়ার কথা সে কিন্তু পাওয়া যায় না। কিন্তু ঢাকার এই যে সামনে বর্ষা আসছে, তা আসলে সে জলবদ্ধতা কী হবে আমরা কিন্তু জানি না। কিন্তু আর অন্যান্য ক্ষেত্রে যেমন মশা একটা বড় সমস্যা, সামনে কিন্তু ডেঙ্গুর সিজনও আসছে, তো সুযোগ সুবিধা বাড়ছে না। ওই ঘোষণা মানে করা হয়, মেয়র হন, বিভিন্ন সুযোগ সুবিধা তারা পান, কিন্তু নাগরিকদের খুব একটা সুযোগ সুবিধা কিন্তু বাড়ে না। কিন্তু সেটা হাসপাতালে গেলেও সেই সংকটের মুখোমুখি তারা হন, অন্য পরিষেবা নিতে গেলেও তারা সেই সংকটের মুখোমুখি হন। কিন্তু আমাদের খুব মসৃণ না কিন্তু কোনো কিছুই, নাগরিকরা মসৃণভাবে তাদের কোনো সেবা তারা কিন্তু পান না। আমি যদি একটু জানি যে ধরেন নগর সেবার জন্য তো নাগরিকরা ট্যাক্স দিয়ে থাকেন, নগর ট্যাক্স দিয়ে থাকেন, সেটির স্বচ্ছতা বা জবাবদিহিতা নিশ্চিত করা যায় না কেন আমাদের দেশে? আমাদের দেশে আসলে জবাবদিহিতার যে একটা কালচার সেটা কিন্তু গড়ে ওঠেনি। কিন্তু সেটা রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, সরকারের ক্ষেত্রেও বলেন, কোনো জবাবদিহিতার কোনো বিষয় কি আছে? নেই। কিন্তু আপনি রিসেন্টলি একটা ঘটনা দেখবেন যে বেশ কিছুদিন আগে যে চট্টগ্রামে যে জলাবদ্ধতা হলো, প্রধানমন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করলেন, কিন্তু স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সেখানে গেলেন যে উনি সেখানে
আপনি মিডিয়াকে দায়ী করলেন যেগুলো বানোয়াট খবর, পুরনো খবর ছবি ছাপা হয়েছে। তাই না, শুধু উনি সিডিএর চেয়ারম্যানের মিটিংয়ের ভিতরে একটা আনুষ্ঠানিক মিটিংয়ে উনি একজন প্রবীণ ব্যক্তি, তার গাফিলতি থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু তাকে যেভাবে এক ধরনের ধমকানো হয়েছে তাকে। তারপর মেয়র, চিটাগাং মেয়র বক্তব্য দিতে গিয়েছেন, তাকেও থামিয়ে দেওয়া হয়েছে। তো যেখানে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করলেন, তাহলে কোনটা ঠিক? তাহলে কি উনি তথ্য না নিয়েই কি দুঃখ প্রকাশ করেছেন? আর যদি তথ্য নিয়ে দুঃখ প্রকাশ করেন তাহলে প্রতিমন্ত্রী এরকম কেন করলেন? আর এই দায়ভারটা উনি কেন নিলেন? উনি তো মাত্র এই সরকার 2-2.5 মাস হয়েছে ক্ষমতায় আসছে। হ্যাঁ, এই জলবায়ু তো চিটাগাঁয়ের কেন, অনেক জায়গায় তো নতুন না, দীর্ঘদিনের সমস্যা। সেখানে তো এই বক্তব্য উনি দিতে পারতেন যে এটা অনেক দিনে চলে আসছে, আমরা সুরার চেষ্টা করব, তা না বলে সেখানে উনি এক ধরনের একটা দৃশ্যের অবতারণা করলেন আর কি। তো যেটা আপনি বলছিলেন সেবার ক্ষেত্রে তো এইগুলো আমাদের নমুনা হয়ে রয়েছে, ভালো কোনো কিছু তো আমরা দেখছি না। কিন্তু নাগরিক জীবনের মানে রোগ শোক তো আছেই, তার বাইরে যে বিভিন্ন পরিষেবা যেগুলো পাওয়ার কথা সেটাও কিন্তু যথাযথ মানুষ পায় না। কিন্তু আমরা যে করোনার সময় দেখেছিলাম যে করোনার চিকিৎসাকে কেন্দ্র করে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, হামের চিকিৎসাকে কেন্দ্র করে যেটা দেখলাম কিট সংকট, নানান ধরনের এই যে সংকট, এই ধরনের শঙ্কা রয়েছে কিনা? না, এখন সিন্ডিকেটের ক্ষেত্রে হয়েছে কিনা ঠিক এখন পর্যন্ত কিন্তু সংবাদপত্রে সে ধরনের কোনো খবর বা গণমাধ্যম আসেনি। কিন্তু আসলো কিন্তু জিনিসটার ক্ষেত্রে যেমন কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ কিন্তু বলেছিলেন একটা জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষেত্রে এই জন্য, কিন্তু সেটাও কিন্তু করা হয়নি। বিষয়টাকে আরেকটু মানে কি বলে আমলে নেওয়া উচিত, এবং জরুরি অবস্থা ঘোষণা করলো বিষয়টাকে খুব মানে জোরালোভাবেই মানে সরকারের দিক থেকে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এবং সরকার মানে প্রতিদিন সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে একটা প্রেস রিলিজের মতো দেওয়া হয় সমত একটা, যে আজকে এতজনের মৃত্যু এবং উপসর্গ নিয়ে নতুন করে এতজন ভর্তি হয়েছে। এর বাইরে কিন্তু খুব কিছু আমরা জানি না। কিন্তু সংবাদপত্রে খবর আসে কিটের সংকট, আইসিইউর সংকট, হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে সন্তানকে নিয়ে এবং মারা যাচ্ছে। এর আগে আরেকটা খবর নিশ্চয়ই আপনার দৃষ্টিতে পড়েছিল যে সন্তান মারা গেছে, বাবা এসে সিএনজি খুঁজছে যাওয়ার জন্য সন্তান লাশ নিয়ে। তো এই সমস্ত মানে মানবিক যে স্টোরি সেটা আমাদের মানে যদি মনে কোনো আলোড়ন না তোলে সেটা তো আমাদের জন্য দুঃখজনক। আমরা যদি একটু আরেকটি সংকটের দিকে যাই, যে ধানের যে বিষয়টা হচ্ছে হাওরের কৃষকদের করুণ দশা। আমরা দেখছি যে বন্যার সময় বেশিরভাগই ধান নষ্ট হয়ে গেছে এবং এখন সেটি অনেক কম দামে তারা বিক্রি করছেন। যদিও প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছে, সেই সহায়তা আসলে প্রকারটা কী হবে বা কীভাবে পাবেন, এই ক্ষতিপূরণটা কীভাবে সামাল দেবে, একই সঙ্গে এই ক্ষতির তো এক ধরনের প্রভাব অর্থনীতিতে পড়বে, কারণ ধান চালের যে সংগ্রহের যে দাম সেটিও আসলে নতুন করে নির্ধারণ করা হয়নি। গত বছরের দামে ধান চাল কেনা হচ্ছে কৃষকদের কাছ থেকে। এটাও একটা বিপর্যয় আর কি। বিপর্যয় অর্থে যে সে হাওরে যে বন্যা হয়ে গেল সেটা এক ধরনের কৃষকের কান্না হয়ে দেখা দিয়েছে আর কি। আমরা মানে সংবাদপত্রে গণমাধ্যমে যে খবর দেখি সেখানে অনেক কৃষক কিন্তু নিঃস্ব হয়ে গেছে। এদের অনেক আছে প্রান্তিক পর্যায়ের কৃষক, যারা কিছু ঋণ করে, ব্যক্তিগত ঋণ নিয়ে, বিভিন্নভাবে ঋণ নিয়ে তারা ধান মনে ছিল সোনালি স্বপ্ন তারা দেখেছিল যে ধান হবে, সেই ধান দিয়ে সে ঋণ পরিশোধ করবে। হয়তো অনেকের বাড়ির জীর্ণ শীর্ণ দশা, সে ঘর বাড়ি ঠিক করবে এবং সারা বছর একটা খোরাকি তার থাকবে। এরকম কিছু আছে যারা অনেকে আবার বর্গা নিয়েছিল, জমি বর্গা চাষ হিসেবে নিয়েছিল, কিন্তু সেখানে ধান পূর্বের তলিয়ে গেছে। অনেকে সেই পুরোপুরি পাকার আগেই সেটা তুলে ফেলছে যদি কিছু সেখান থেকে পাওয়া যায়। কিন্তু সরকার ইতিমধ্যে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী, এবং 3 মাস 7,000 টাকা করে তাদেরকে দেওয়া হবে সহায়তা। তো কেউ কেউ আবার দিচ্ছেন বিশেষজ্ঞ যারা, যে আসলে আর্থিক সহায়তার থেকে তাদেরকে অন্য সহায়তা অর্থাৎ খাদ্য সহায়তা, অন্য কীভাবে সহায়তা দেওয়া যায় এবং ঋণ পরিশোধের কী ব্যবস্থা হবে। ধরেন একজন চাষি 5 লাখ টাকা কর্জ করেছিলেন, তার ধারণা ছিল যে সে 20 লাখ টাকার মতো ধান উঠাতে পারবে। তো এখন সে কীভাবে কর্জ শেষ করবে, সারা বছর সে কীভাবে চলবে। এরকম অনেক আছেন যাদের কৃষকদের হয়তো 6 জনের পরিবার, 5 জনের পরিবার, 7 জনের পরিবার, অনেকে বাপ মা নিয়ে থাকেন। তো তাদের তো একটা বড় ধরনের সহায়তা দরকার। কিন্তু কৃষিমন্ত্রী গিয়েছেন এলাকায়, কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় আরও তৎপরতা বাড়ানো দরকার। এবং এই মানে আর্থিক সহায়তা বা ঋণ দেওয়ার পাশাপাশি খাদ্য সহায়তা দেওয়া যায় কিনা, এবং এটার কিন্তু প্রভাব কিন্তু আমাদের মানে সাধারণ মানুষের ভিতরে পড়বে। কিন্তু কারণ যদি খাদ্য ঘাটতি হয়, ধানের ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু খাদ্য সংকট এটা আমাদের করতে হবে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে চালের দাম কিন্তু কেজিতে 2 টাকা 3 টাকা করে বাড়ছে আর কি। অন্যান্য পণ্যের দামও কিন্তু বাড়ছে আর কি। তো এটার প্রভাব পড়বে। সামনে বাজেট আসছে, আমরা ঠিক জানি না যে আমাদের জন্য ঠিক সুখবর তো আমরা মানে খুব প্রত্যাশা করি, কিন্তু বাস্তব জীবনে সুখবর পাওয়া যায় না। তো এই যে হামের পরে এই কৃষকদের এই যে বিপর্যয়, যে বন্যা হয়ে গেল, এটা একটা বড় ধরনের মানে কি বলে আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় হয়ে দেখা দিয়েছে। কৃষকদের জন্য তো বটেই, সাধারণ মানুষের জন্য, আমরা যারা নাগরিক তাদের জন্য এটা। হ্যাঁ,
বাজেট যেহেতু আপনি আনলেন 7 জন বাজেট হবে, একটা দেখলাম যে এডিপিতে বরাদ্দ থাকছে প্রায় 3 লাখ কোটি টাকা। তো এই টাকার সংস্থান আসলে কোত্থেকে হবে, কিংবা নতুন করে মানুষের উপরে আবার সেই ভ্যাট ট্যাক্সের একটা অর্থনীতির চাপ পড়তে যাচ্ছে কিনা? কারণ এপ্রিলে মূল্যস্ফীতি কিন্তু একটু বেড়েছে আগের চেয়ে। বেড়েছে, এবং মানে বাজেটের ব্যাপারে কিন্তু অর্থমন্ত্রী উনি কিন্তু আগে একটা আভাস দিয়েছিলেন যে আমাদের হয়তো কঠিন পরিস্থিতির মানে মুখোমুখি হতে পারে। কারণ ওয়াশিংটন যে বৈঠক হয়েছে IMF-এর সাথে বা দাতা গোষ্ঠীর সাথে, সেখান থেকে সরকার যেটা প্রত্যাশা করেছিল সেভাবে কিন্তু তখন অর্থ ছাড় হয়নি। তারা কিছু শর্ত দিয়েছে, বিভিন্ন রকম শর্ত, যেটা আগের সরকারের সময় ছিল, অন্তর্বর্তী সরকার সময়। সেই সরকার তো পরে নির্বাচনের মাধ্যমে দিয়ে তারা চলে গেছে। এখন এই সরকার সেই শর্তের বেড়াজালে কতটা হবে সেটা একটা দেখার বিষয় আছে আর কি। সব বিষয় তো তাদের মানতে গেলে, যেমন তারা অনেক বিষয়ে শর্ত দেয়, মানে আপনার বিদ্যুতের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো, তো সেটা তো আমাদের জনজীবনে প্রভাব ফেলে আর কি। তো সেখানে এটা সরকারের পক্ষে কতটুকু সরকার সমন্বয় করতে পারবে সেটা দেখার বিষয় আছে। এবং অনেকে বলেন যে করের আওতা বাড়ানো, কর না বাড়িয়ে আর কি। ব্যবসায়ীরা বলে তাদেরকে হয়রানি করা হয়, আর সব কিছু মিলে কিন্তু সাধারণ মানুষের উপরেই কিন্তু আমাদের মানে কি বলে চাপটা তৈরি হয় আর কি। খরচটা তাদের উপর নামে। আমাদের এখানে কিন্তু কোনো কারণে জিনিসপত্রের দাম যদি বাড়ানো হয়, সরকার থেকেও যদি করা হয়, পরে কি সেই দাম কমে? সেখানে দাম তো কমে না আর কি, তাই না? সেটা সমন্বয়ের কথা বলা হয়, কিন্তু পরে কিন্তু সেই সমন্বয় হয় না। সে বাড়তি দেবে কিন্তু ভোক্তাদেরকে জিনিসপত্র, কিন্তু সাধারণ মানুষে। আর পণ্য কিন্তু বেশ সব ক্ষেত্রে আর কি। ডিম যেমন কিছুদিন আগেও ছিল 120 টাকা, 22 টাকা, 32 টাকা, আর কোথাও কিন্তু এখন 150 টাকা পর্যন্ত ডিম বিক্রি হচ্ছে। সবজির দাম কিন্তু আপনি 80 টাকা, 100 টাকা নিচে কোনো সবজি পাবেন না কিন্তু। তো অলরেডি বাজারে কিন্তু এটা মানে পণ্য মূল্য বাড়ছে। এখন বাজেটের পর কি হবে সেটা আমরা ঠিক এখন ধারণা করতে পারছি না আর কি। তো ভালো কোনো খবর থাকবে বলে আমার মনে হয় না, কারণ সরকারকে একটা ঘাটতি বাজেট দিবেন না, কি করবেন? সরকার কতটুকু জনগণের দিকে তাকিয়ে জনবান্ধব বাজেট, এই সরকার তো প্রতিশ্রুতি তারা সব কিছু জনবান্ধব করবেন। তো সেক্ষেত্রে জনবান্ধব কতটা হবে সেটা তো বাজেট পেশ করার আগে আমরা বলতে পারছি না আর কি। আমরা যেহেতু দামের আলোচনাই করছি, বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, এবং শুধু পাইকারিতে 1 টাকা 61 পয়সা বাড়বে, এবং পাইকারিতে বাড়লে স্বাভাবিক পর্যায়ে, খুচরা পর্যায়ে বাড়বে, এবং সেটির চাপও সাধারণ মানুষকে নিতে হবে। একই সঙ্গে জ্বালানির দামও কিছুদিন আগে বেড়েছে। অর্থাৎ এক ধরনের চাপ আসলে অর্থনীতি তৈরি হচ্ছে কিনা, যেটির খরচ আসলে সাধারণ মানুষকে নিতেই হবে বাধ্য হয়ে, এরকম কিনা? এবং IMF-এর নানান ধরনের যে শর্তের কথা আপনি বলছিলেন, ব্যাংক সংস্কার সহ, সেই জায়গাটাই তো আসলে সরকার এক ধরনের চাপের মধ্যে রয়েছে কিনা? না, আপনি যে শুরুতে নাগরিক বললেন, এটাও দেখেন, এটাও কিন্তু এক ধরনের নানামুখী আমাদের নাগরিকদের উপর চাপ আর কি। হ্যাঁ, এই যে বিদ্যুৎ দাম বাড়ানোর প্রস্তাব, এবং জ্বালানির ক্ষেত্রে সরকার কিন্তু প্রথম দিকে ছিল জ্বালানির দাম বাড়াবে না, এরকম একটা মানে অবস্থান তারা নিয়েছিল, এবং বাড়ায়নি কিন্তু প্রথম দিকে। এবং তখন আপনি দেখেছেন যে ফিলিং স্টেশনগুলো তো কী পরিমাণ, সে রাত্রেবেলা, রাত্র 2টা-3টার সময় যারা গাড়ির লাইন দিত, পরের দিন দুপুরে যারা তেল পেত, তো দাম বাড়ার পর আর লাইন নেই, লাইন নেওয়ার পর এখন না, একেবারে ফাঁকা। তো এটা কেন, তাই না? তো এখন বিষয়টা হলো যে সরকার এই বিদ্যুতের দামের ক্ষেত্রে কতটা করবে সেটা দেখার বিষয়, যে শেষ পর্যন্ত তারা দাম বাড়ায় কিনা। তো এখন যদি আপনার এই জ্বালানির দাম বাড়ানো হয়েছে, এখন বিদ্যুতের দাম যদি বাড়ানো হয়, তারপরে সামনে বাজেটে যদি জিনিসপত্রের দাম নতুন করে করা হয়, তাহলে তো আমাদের জন্য খুবই দুরূহ বিষয় হয়। জীবনযাপন করাই তো কঠিন হয়ে উঠবে। মানুষ কিন্তু এমনি খুব কষ্টে আছে, সাধারণ মানুষ যারা ক্রয় ক্ষমতা কম, আর যারা আমরা দেখলাম যে সরকারি চাকরিজীবীদের পর্যায়ক্রমে বাড়ানো হবে। তো এদেশে একটা দুঃখজনক বিষয় হলো কি, যে মনে হচ্ছে যে, আমি ঢালাভাবে বলছি না, রাজনীতিবিদদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তাদের আন্দোলন সংগ্রামের ফলেই আমরা গণতন্ত্র ফিরে পাই, কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আমাদের খবর থেকে মানে সরকার বেরোতে পারে না। মানে দেশে এত বড় সংকট, হামের বিষয়, যেটা এতগুলো শিশুর মৃত্যু হলো, তার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেখানে আমাদের বেতন এখন বাড়াতে হবে কেন, সেটা একটা প্রশ্ন কিন্তু আসলে এটা ভেবে দেখা দরকার আসলে। কারণ তারা তো বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন, মানে বেতন ভাতা, তারপর তাদের অন্যান্য সুযোগ সুবিধা আছে, পেনশন আছে। এদেশে তো সাধারণ নাগরিকদের সেই সুযোগ সুবিধা তো নেই। আমাদের এটা তো সামাজিক ওই অর্থে কোনো সুযোগ সুবিধা এই 54 বছরের সরকার নাগরিক সুবিধা তৈরি করতে পারেনি আর কি। তো এই যে ধাপে ধাপে বেতন বাড়ানো, এটারও তো একটা প্রভাব পড়বে। এই বিষয়গুলো আমার মনে ভেবে দেখা দরকার, যে আদৌ এখন ঠিক এই মুহূর্তে আমাদের বা সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর প্রয়োজন আছে। আমরা একটা সংবাদ যে দেখি যে মাঠ প্রশাসনকে কড়া বার্তা সরকারের হয়রানি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটি ডিসি সম্মেলনে
প্রধানমন্ত্রী বলেছেন বা বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কিন্তু আমরা দুর্নীতি দমন কমিশনের যে বেহাল দশা এখন পর্যন্ত সেটির আসলে কাঠামোই দাঁড় করানো হয়নি এই সরকারের আমলে, বরং সেটির যে অধ্যাদেশ সেগুলো বাতিল করা হয়েছে। তাহলে এই বার্তা দিয়ে আসলে কি লাভ হবে, বা যদি মানে সেই আমলাদের মতো করেই কমিশন তৈরি করা হয় তাহলেই বা কি যাবে আসবে? আসলে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে জিরো টলারেন্স এই শব্দটা ক্লিশে শব্দ। আমরা সব সরকারের সময় বিভিন্নভাবে মন্ত্রীদের মুখ থেকে এই কথা শুনি যে জিরো টলারেন্স, আইন শৃঙ্খলা জিরো টলারেন্স, কিন্তু মাঠ পর্যায়ে কি সেই অবস্থা কি আমরা দেখতে পাই? ডিসি সম্মেলন প্রতি বছর এটা হয়, এরপর পুলিশ সপ্তাহ হবে, কিন্তু সেটার কোনো সামগ্রিকভাবে যে বার্তাগুলো দেওয়া হয় সেই বার্তার কিন্তু প্রতিবাদ, মানুষ সেই ভোগান্তিতেই থাকে, বিচারের জন্য হয়রানির শিকার হয়, প্রশাসনের কাছ থেকে যেটা তার পাওয়া অধিকার সে এটা তারা পায় না। তো এটা একদিনে না, এটাই চলে আসছে আর কি। এখন এর পরিবর্তন হবে কি না এই মাঠ পর্যায়ে, যেহেতু নতুন সরকার অনেক অঙ্গীকার করে আসছে, অনেক প্রতিশ্রুতি দিয়ে তারা আসছে, সেটা বাস্তব প্রয়োগটা কতটা সেটা আসলে দেখার বিষয় আছে। আমরা কিন্তু এখন পর্যন্ত সেভাবে তেমন কিছু দেখছি না আর কি। সরকার কিছু ঘোষণা দিয়েছে, যেমন দেখবেন যে সেনাবাহিনী এখন ব্যারাকে পর্যায়ক্রমে ফিরে আসবে, বলা হচ্ছে যে পুলিশের শৃঙ্খলা ফিরে এসেছে। তো সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু খুব একটা ভালো না, কিন্তু হত্যাকাণ্ড বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘটছে, মবের দু একটা ঘটনা কিন্তু ঘটেছে, মবে কিন্তু পুরোপুরি হচ্ছে। এটা নতুন ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আইনমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে যে সক্রিয় হলে জনগণ সেটাতে কী করার আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে হয় যে মানুষ খুব একটা আশাবাদী হতে পারে না আর কি, যে প্রশাসনকে বার্তা দেওয়া জিরো টলারেন্স, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বাস্তবে প্রয়োগ কতটা সেটাই কিন্তু মানুষ দেখতে চায়। আমি যদি একটু জানতে চাই যে ধরো সরকারের অর্থ খরচ করে, জনগণের অর্থ খরচ করে ডিসি সম্মেলনের কি প্রয়োজন ছিল? মানে এটি তো আসলে আগে ছিল না, গত সরকার আসলে যদি আওয়ামী লীগ সরকারের আমল থেকে আসলে এটি শুরু করা যায়, স্টিম উপদেষ্টা উনি শুরু করেছিলেন, এটির কি দরকার ছিল? মাঠ প্রশাসন তো জানেই যে সরকারের আসলে কর্মপদ্ধতি কি বা কি হবে। বলেছেন বিষয়টা আসলে যে এটা একটা চিন্তার, আসলে কিন্তু এটা ভাবার বিষয়। আসলে এই যে 4 দিন ধরে হয় বা 3 দিন ধরে বিভিন্ন মন্ত্রী বক্তব্য, তারা মাঠ প্রশাসন থেকে ঢাকায় থেকে 4 দিন থাকেন, তারা ঢাকায় থাকেন এবং নিয়ে যাওয়ার পরে তারা কি এখান থেকে যে বার্তা নিয়ে যান সেটা কি তারা সেভাবে প্রয়োগ করেন না, বরং তারা বিভিন্ন তাদের কিছু দাবি দেওয়া উপস্থাপন করে যান। পাওয়ার মানে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তারা চাচ্ছেন, অন্য সুযোগ সুবিধা চাচ্ছেন। আবার যেমন দেখেন হঠাৎ করে পুলিশের পোশাক পরিবর্তন, হ্যাঁ এটা হতে পারে, কিন্তু এখন কি এই সময় পুলিশের পোশাক পরিবর্তন, এটা আবার একটা ব্যয়ের বিষয় আছে, যেখানে সরকার এক ধরনের অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে, কারণ সেটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে, যেটা আওয়ামী লীগ সরকার আমলে ব্যাংকিং সেক্টরের ধরেন আপনি যে পরিমাণ ঋণ হয়েছে, বিদেশে অর্থ পাচার হয়েছে, তো ব্যাংক দখল হয়েছে, তারই একটা জের বিগত সরকারকে টানতে হয়েছে, এখনও টানতে হচ্ছে। সে অবস্থাতে এই যে ব্যয় বাড়ানো, সেটা আমার মনে হয় এই বিষয়গুলো ভেবে দেখা দরকার। এবং এই প্রতি বছর যে এই ডিসি সম্মেলন 4 দিনের জন্য করা বা 3 দিনের জন্য, আমার মনে হয় এটা প্রয়োজন আছে কিনা সেটা সরকারকে ভেবে দেখা দরকার। আমরা যদি একটু পাশের দেশের দিকে আগাই, ভারতের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির পতন হয়েছে এবং বিজেপি সরকার গঠন করেছে, এবং সরকার গঠনের আগেই কেন্দ্র থেকে হুমকি দেওয়া হয়েছে যে মাইগ্রেন্ট অর্থাৎ পুশব্যাকের বিষয়টি সামনে চলে আসছে। এটি আসলে এই যে পশ্চিমবঙ্গের যে ক্ষমতার পালাবদল, এটি আসলে আমাদের সীমান্ত সংকটকে আরও বেশি সংকটে ফেলবে কিনা? এটা গতকাল যেটা ব্রিফিং করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাতে কিন্তু এক ধরনের আশঙ্কা আছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনার তিস্তা নদী যে চুক্তির ব্যাপারে কিন্তু এক ধরনের বাধার কারণে সেটা হতে পারে না বলে কেন্দ্রের সরকার বলতো, কিন্তু তো সেখানে সেই শাসনের পরিবর্তন হয়েছে, কিন্তু ইতিমধ্যেই তারা সেখান থেকে যে ধরনের বক্তব্য দিচ্ছে, ইতিমধ্যে আগে আপনি খেয়াল করেছেন যে আসামের মুখ্যমন্ত্রী উনিও কিন্তু একটা বক্তব্য দিয়েছেন, খুব আপত্তিকর বক্তব্য, এবং বলা হচ্ছে যে এখানে মাইগ্রেন্ট যারা তাদেরকে ফেরত পাঠাবে আর কি, অর্থাৎ পুশব্যাক করবে। তো সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু একটা বলতে হয় যে 24 সালে যে ঘটনার পর যারা ভারতে গিয়েছেন তাদের স্ট্যাটাসটা কী হবে, তারা কি অবৈধ নাগরিক কিনা? তাদের অনেকে তো ভারতের আধার কার্ড নিয়ে বিভিন্ন দেশে চলে যাচ্ছে, সেখানে অবস্থান করতেছে, এবং সংখ্যা ব্যাপক, কিন্তু কয়েক হাজার হতে পারে হয়তো। তো তাদের অবস্থানটা কি হবে? তো এখন এই বিষয়টা মানে পশ্চিমবঙ্গতে এটা তাদের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়, সেখানে সরকারের পরিবর্তন ঘটেছে, তো সে বিষয়ে বিশেষ কিছু বলার নেই। তো এখন যেটা হচ্ছে যে গেরুয়া ঝড় যেটা বলা হচ্ছে, মানে আসাম এবং পশ্চিমবঙ্গ আমাদের একদম নিকট প্রতিবেশী, সেখানে যে সমস্ত কর্মকাণ্ড দেখেন সেখানে কিন্তু অলরেডি বিভিন্ন রকম হামলার ঘটনা ঘটেছে, সহিংসতা ব্যাপক মাত্রায় হয়েছে, কিন্তু তার একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়তে পারে আর কি। আর সরকারের যে অবস্থান দেখা গেল, তারা যে ধরনের বার্তা দিচ্ছে যে
যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে ফেরত পাঠাবে, তো এটা নতুন করে হয়তো সংকট তৈরি করতে পারে আর কি। আমার মনে হয় বিষয়টা সরকারের দিক থেকে এখনই এই বিষয়টার সাথে ভারতের সাথে যোগাযোগ করা এবং মানে একটা কূটনৈতিক চ্যানেলে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা উচিত। আমরা যদি একটু নাগরিক সংকট থেকে রাজনীতির দিকে ফিরি, সংসদের গেল অধিবেশনে সংস্কার নিয়ে বেশ উত্তাল ছিল সংসদে এবং রাজপথে। সেটির ধারাবাহিকতা আবার সামনে শুরু হতে পারে, যেটি বিরোধী দল বলছে তারা এই সংস্কারকে বাস্তবায়নের জন্য সরকারের উপর চাপ তৈরি করবে, সেটি তারা রাজপথে থাকবে। অন্যদিকে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি এখনও মাঠ পর্যায়ে তাদের আসলে গুছিয়ে উঠতে পারে, রাজনৈতিক সংগঠন হিসেবে তারা এখনও নিজেকে গুছিয়ে তুলতে পারে, সেইখানে দুর্বলতা রয়েছে। এই দুটি মিলে আসলে আরেকটা সংকটের দিকেও আমরা যাচ্ছি কিনা। এটা আরেকটা সংকট মানে কি, সংস্কার নিয়ে কিন্তু কিছু মানে কমিটমেন্ট তো ছিল, বিএনপিরও ছিল, কিন্তু বিএনপি থেকে বিভিন্ন সময় এমনকি প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা অক্ষরে অক্ষরে যে সেটা পালন করব আর কি। কিন্তু দেখা গেল যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি সংসদে আবার ভিন্ন সুরে কথা বললেন। উনি বললেন যে নির্বাচন কোনো বাহানায় যাতে পিছিয়ে না যায় সেই জন্য আমরা সব কিছুতে রাজি হয়েছি। এইটা তো কোনো মানে গ্রহণযোগ্য বক্তব্য হতে পারে না, কারণ মানুষের প্রত্যাশা তো, আপনি দুদকের সংস্কার কি চান না? গতকালকে দুদকের টিআইবির দেখা করেছেন, তো সেখানে দুদকের ব্যবসায়ী বলেছেন দুদক কিন্তু আজকে কতদিন হয়ে গেছে কিন্তু দুদকের কোনো কার্যক্রম নেই আর কি। তো সেখানে এটা একটা বিষয় আছে, মহাপরিচালক এগুলা শূন্য আছে পদগুলা। এখন চেয়ারম্যান দুদক নেই, মানবাধিকার কমিশন নেই, তো মানবাধিকার কমিশন নেই, দুদক নেই, তারপর পুলিশ সংস্কারের বিষয় আছে, জনপ্রশাসন সংস্কার কি আছে, জনপ্রশাসন সংস্কারের কোনো খবর আমরা দেখি না, কিন্তু পর্যায়ক্রমে বেতন বাড়ানোর খবর আমরা পড়ছি আর কি। তো এই বিষয়গুলো কিন্তু হতাশা তৈরি করে আর কি। কিন্তু এইগুলো তো আসলে বিচার বিভাগের যেটা স্বতন্ত্র সচিবালয় করা হয়েছিল সেটা কিন্তু খুবই প্রত্যাশিত ছিল আর কি। কিন্তু এখন দেখো সরকার বলছে যে আমরা এগুলা করব। তো কিছু বিষয় তো আছে যেগুলোর ভিত্তিতে করা উচিত ছিল, মানুষের ভিতরে যাতে মানে আশা জাগে যে না, প্রত্যাশা যে না, এই বিষয়গুলো কমিটমেন্ট ছিল, অঙ্গীকার ছিল, সরকার সে বিষয়গুলো করছে। কিন্তু গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো হয় তার ভিতরে কিন্তু খুব একটা কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না, বরং মনে হচ্ছে যে এক ধরনের পিছু হটার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সংসদে, সেটা কিন্তু অনেককে হতাশ করেছে যে নির্বাচন পিছিয়ে যাওয়ার বাহানা যা তৈরি হতে না পারে তার জন্য আমরা সংস্কার রাজি হয়েছি। তা আবার এদিকে যদি বিরোধী দল সংস্কারের প্রশ্ন যে ইস্যুগুলো তারা বলছে সেটার ভিতরে তারা যদি অনিয়মিত থাকে এবং তারা বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠান করে, এত তাড়াতাড়ি কর্মসূচি দেওয়ার কথা না, কিন্তু তারা তো রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে সরকার দিক থেকে আমার মনে হয় তাদের অবস্থানটা সংস্কার প্রশ্নে পরিষ্কার করা উচিত এবং কিছু পদক্ষেপ নেওয়া উচিত, সেটা বিচার ব্যবহারের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে এবং সংস্কার অন্যান্য ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে বলতে পারেন, মানবাধিকার কমিশনের ক্ষেত্রে বলতে পারেন। গেল সরকারের সময় রাজনৈতিক কার্যক্রমে বিএনপি বেশ সংকটের মধ্যে ছিল, কারণ সে কাউন্সিল করতে পারে, নানান ধরনের চাপের মধ্যে ছিল, মামলার কারণে নানান ধরনের ইস্যুর মধ্যে। কিন্তু অন্তর্বর্তী সরকারের 1.5 বছর গেল, 5ই আগস্টের পরে, তারপরে এই সরকারের প্রায় 3 মাস হতে চললো। রাজনৈতিক দল হিসেবে বিএনপি কেন গুছিয়ে উঠতে পারছে না? এবং যেটা আপনি বলেন যে তারা 17 বছরে তারা এক ধরনের কি বলে নির্যাতনে ছিল, মানে হাজার হাজার কর্মী মামলা, এক একজন 100-150 এরকম মামলা কিন্তু হয়েছে, কয়েকবার কারাগারে যেতে হয়েছে, গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো এইটির জন্য দলটা একটু মানে এলোমেলো অবস্থায় ছিল। তা যেহেতু ক্ষমতায় চলে আসছে, আমার মনে হয় সাংগঠনিকভাবেও, কারণ অনেক সময় বলা হয় যে দল সরকারের ভিতরে ঢুকে যায় বা সরকার দলের ভিতরে, এটা যাতে না হয় আর কি। এবং বলা হয়েছে যে এবছরই কাউন্সিল অধিবেশন হবে, কবে হবে জানি না। স্থানীয় সরকার নির্বাচনের একটা বিষয় আছে, কিন্তু বলা হয়েছে 1 বছরের ভিতরে সব স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও কিন্তু সরকারের অগ্রসর হওয়া উচিত এবং দলকে কিভাবে গোছানো যায়। এবং সেক্ষেত্রে দলের অনেক তৃণমূল পর্যায়ে কিন্তু অভিযোগ কিছু কিছু আসছে, বিভিন্ন জায়গায় কিছু দখল এবং সেটাও যাতে পরিহার করা যায় এবং দলকে গোছার ব্যাপারে সরকারের যে মানে দলের যারা নীতি নির্ধারক তাদের এই ক্ষেত্রে নজর দেওয়া উচিত। এবং কাউন্সিল অধিবেশনটাও যদি এবছর হয়ে যায় দ্রুত, সেক্ষেত্রে দল চাঙ্গা হতে পারে আর কি। তার আগে তো বিভিন্ন কাউন্সিল অধিবেশন, বিভিন্ন জায়গায় যে দলের যে জেলা কমিটিগুলো আছে সেগুলোকে পুনর্গঠিত করা এবং অন্যান্য সংগঠনকে নিয়ে চাঙ্গা করার একটা উদ্যোগ নেওয়া। কিন্তু কিছু কিছু জায়গায় কমিটি দিয়েও তো দেখলাম যে বিপাকে পড়েছে, বিশেষ করে ছাত্রদল কয়েকটা জায়গায় কমিটি নিয়ে, যুবদলের কমিটি নিয়ে অনেক জায়গায় সড়ক অবরোধ হয়েছে, বিক্ষোভ হয়েছে, এই ধরনের ঘটনা ঘটছে আর কি। আলোচনা অংশের জন্য খায়রুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।